হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। কোটার বড় অংশ এখনো খালি। দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের তাগিদ। নাব্যতা সংকটে পাটুরিয়া দৌলদিয়া রুটে বন্ধ 5 ফেরিঘাট। ভোগান্তিতে যাত্রীরা ড্রেজিং করে সচলের প্রতিশ্রুতি বিআইডব্লিউটিসি। টাঙ্গাইলে কাজে আসছে না 2 কোটি টাকার সেতু। সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ। দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। এবং দেশে প্রথমবার শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশু পাবে বিনামূল্যে টিকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ ইতালির রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11টা 30 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে শনিবার রাত 9:30 পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করেছে 2912 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 19,105 জন সহ মোট 22,017 হজযাত্রী। অথচ চলতি বছর বাংলাদেশে হজের মোট কোটা 1,27,198 জন। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী আজ রোববার হজ নিবন্ধনের শেষ দিন। এর পরিস্থিতিতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোকে জানানো হয়েছে এখনো পর্যন্ত তালিকাভুক্ত 329টি এজেন্সি কোনো হজ যাত্রী নিবন্ধন করেনি। হজ প্যাকেজ ও গাইডলাইন 2026-এর শর্ত অনুযায়ী প্রতিটি এজেন্সিকে ন্যূনতম 46 জন হজ যাত্রী নিবন্ধন করতে হবে। কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। পাটুরিয়ার দৌলদিয়া নৌ রুটে নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 60টির ফেরি ঘাটের মধ্যে 5টি বন্ধ থাকায় ফেরি চলাচল করছে প্রায় 2 কিলোমিটার ঘুরে। ভোগান্তিতে কমাতে বন্ধ ঘাটগুলো দ্রুত চালুর দাবি যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ড্রেজিং করে বন্ধ ঘাট সচল করা হবে জানায় বিআইডব্লিউটিসি। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বর্ষা মৌসুম শেষ না হতেই দৌলদিয়া পাটুরিয়ায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলদিয়ায় 7টি ফেরিঘাটের মধ্যে অনেক দিন ধরে বন্ধ আছে 1, 2, 5 ও 6 নম্বর ঘাট। 3, 4 ও 7 নম্বর ঘাট সচল থাকলেও গেল 2 মাস ধরে অচল 7 নম্বর ফেরিঘাটটিও। এমন অবস্থায় দুর্ভোগে এসব নৌরুটে চলাচলকারী সহ সংশ্লিষ্টরা। ঘাটের সমস্যা, 2টা ঘাট বন্ধ রয়েছে, এই 2টা দিয়ে চালু আছে, 2টা দিয়ে তো যানজট সৃষ্টি হয়ে গেছে। ঘাটে এসে অনেক সময় বসে রয়েছে, ফেরি পাচ্ছে না, যাত্রীরা ভোগান্তিতে আছে। 7 নম্বর ফেরিঘাট বন্ধ রয়ে গেছে, রেখে দিয়েছে। আমরা যখন টিপ আলফাডাঙ্গাতে ছাড়ি তখন আমরা ওই মাথায় টিপ থাকে, এখানে 1-1.5 ঘন্টা দেরি হয়, যার কারণে ওই পাশে আবার আমরা টিপ ধরতে পারি না। ইদানিং ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যেতে পারলেও সময় লাগছে দ্বিগুণ। এতে ক্ষুব্ধ যাত্রী সহ সাধারণ মানুষ। এখন বর্ষা মৌসুম, এখন যদি আমাদের ফেরির এরকম সমস্যা থাকে, পর্যটনের সমস্যা থাকে, তাহলে 2 দিন পরে পানি কমবে, সেই সময় কি হবে? গাড়ির চাপ কম, তারপরেও যদি এরকম দুর্ভোগ হয়। খনন কাজ চলমান রয়েছে জানিয়ে দৌলদিয়া ঘাট কর্তৃপক্ষ বললেন, শীঘ্রই নাব্যতা সংকট দূর হয়ে ফেরি পারাপার স্বাভাবিক হবে। নদীতে পানি কমে গেলে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখা হয়। বিআইডব্লিউটি এর ড্রেজার ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন। তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই 7 নম্বর ঘাটটা আমাদের ট্রাফিকে পাবো। নৌরুটে যাত্রী পারাপারের বিষয়টি গুরুত্ব দিয়ে ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ, প্রত্যাশা যাত্রী ও চালকদের। আফরিন পপি, মোহনা সংবাদ।
টাঙ্গাইলের সখীপুরে 2 কোটি টাকার সেতু এখন স্থানীয়দের গলার কাটা। উপজেলার গোহাইলবাড়ি এলাকায় লৌহজং নদীর উপর নির্মিত সেতুটিতে সংযোগ সড়ক না থাকায় তা কাজে আসছে না, ফলে অন্য রাস্তা ঘুরে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। এ অবস্থায় দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ে সেতুটিতে সংযোগ সড়ক স্থাপনের দাবি জানিয়েছে তারা। মীর আনোয়ার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিদারিন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইলবাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। এলাকাবাসীর সুবিধার্থে কয়েক মাস আগে নদীর ওপর একটি সেতু নির্মাণ করে সখীপুর উপজেলা এলজিডি। তবে এর কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না, বরং রাস্তা বন্ধ হওয়ায় তাদেরকে চলাচল করতে হয় অনেকটা পথ ঘুরে। দুই পাশে 100 মিটার সংযোগ সড়ক হলেই এটি ব্যবহার উপযোগী হবে বলে জানান ভুক্তভোগীরা। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনে চললে কিভাবে কি করি আমরা যাইতে পারি না। রবি শস্যকে আনার খুব কষ্ট হয়, আমরা অনেকদিন দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি। দক্ষিণ অঞ্চলের ছাত্র এদিকে আসতে খুবই কষ্ট হয়, কাজে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এটা আমরা দাবি করছি। দ্রুততম সময়ে সেতুটিতে সংযোগ সড়ক স্থাপনের দাবিও জানান তারা। এই ব্রিজটা হওয়ার পরে যাতে আমাদের রাস্তাটা চৌরাস্তার মতো হয়ে যায়, এইটা আমরা করতেছি যাতে দ্রুতভাবে আমরা চলতে পারি। দ্রুত জানি মাটি ফেলাই দেয়, মাটি ফেলাই দিলে আমাদের মানুষ যাতায়াত খুব কষ্ট, মাটি ফেলাই দিলে ভালো হবো। সেতুটিতে 1 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। ইতিমধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরও 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে কর্তৃপক্ষ জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গুমে জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাম আসা 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের গ্রেফতারি পরোয়ানা এখনও সেনাবাহিনীর হাতে পৌঁছায়নি। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 8 অক্টোবর ট্রাইব্যুনাল এর নির্দেশনা দেন। আগামী 21 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশনা দেয়া হয়। শনিবার বিকেলে সেনা সদরের সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। এতে তিনি বলেন, আইসিটিতে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া একজন আত্মগোপনে আছেন আর বাকিরা অবসরপ্রাপ্ত। 25 জনের ভিতরে বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। সেনা সদর গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ পায়নি জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে। আমরা অদ্যাবধি পর্যন্ত কোনো এই যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকেও সেনা হেফাজতে অথবা পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মহামান্য আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। সেনাবাহিনী গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান এই কর্মকর্তা। আর কোশ্চেন না। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ব্যাপারটা খুলিনি এখনো।
2 দিন পেছালো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে 15 অক্টোবরের পরিবর্তে 17 অক্টোবর অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াদ জানান, এটি ঐতিহাসিক ঘটনা হওয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে তারিখ পরিবর্তন করা হলো। আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এই নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। শনিবার চট্টগ্রামে এক নির্বাচনী কর্মশালায় বিধি অনুযায়ী কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইসি পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে বলেও জানান সিএসি। সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ভোট গ্রহণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। এতে অংশ নেন 70 জন নির্বাচনী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি AMM নাসির উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন কাকে বলে এই নির্বাচনের মাধ্যমে সেটা দেখাতে চাই ইসি। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে সিইসি বলেন, এক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। যতক্ষণ আপনারা আইনের মধ্যে থেকে বিধি অনুযায়ী আইন অনুযায়ী কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে, পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে, সেই এসিউরেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারাও অপরাধী হিসেবে গণ্য হবেন। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেব ইলেকশন। আমরা সহজে সারার পাত্র নই। এদিকে কর্মশালায় অংশ নেওয়া বক্তারা বলেন, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে গুজব, অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও এআই এর অপব্যবহার। আফরিন পপি, মোহনা সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 1 মাসব্যাপী এই কর্মসূচিতে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। এই ক্যাম্পেইনের আওতায় 4 কোটি 90 লাখ শিশুকে টিকা দেওয়া হবে। ইতোমধ্যে 1 কোটি 68 লাখ শিশু নিবন্ধন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া এখনও চালু রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিবন্ধন করা যাবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। সরাসরি চলে যাব তার কাছে। মুন্নি, টিকাদান কর্মসূচি ঘিরে কেমন উৎসাহ দেখছেন মানুষের মাঝে এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বলছিলেন আমি এখন আছি রেসিডেন্সিয়াল স্কুলে, মডেল স্কুলে, কিন্তু এখানে এখনো পর্যন্ত যারা ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসার কথা, টিকা দিতে আসার কথা, কিন্তু তারা এখনো এসে পৌঁছায়নি হয়তো। কিন্তু এখানে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এই স্কুলটা এখন মোটামুটি সাজ রব হয়ে আছে। টিকার এই, যদিও এটা প্রথমবারই টিকা দেয়া হচ্ছে, এতে করে সবার মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এটা হচ্ছে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, এমনকি এই বয়সসীমার অন্তর্ভুক্ত যারা পূর্বে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছে তারা সবাই টাইফয়েডের টিকা গ্রহণ করতে পারবে। এবং এরই মধ্যে আপনি হয়তো জেনে থাকবেন যে 2 লাখ নিবন্ধন এখনই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু যারা
পথশিশুরাও এই টিকার আওতায় থাকতে পারবে। আর এই যে টিকা কর্মসূচির মধ্যে আজ হচ্ছে উদ্বোধন এবং আগামী নভেম্বরের 15 তারিখ পর্যন্ত এই টিকা কর্মসূচি চলবে। তো এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা এখানে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এখানে কর্তৃপক্ষ, তারা বলেছেন যে এরই মধ্যে যত শিশু আছে তাদেরকে টিকা দেওয়া হবে এবং 9 থেকে 15 বছর বয়সী নিচে যারা আছে তাদেরকে, এবং যারা টিকা কর্মসূচির মধ্যে যারা থাকবে তাদেরকে যারা দিতে না পারবে বিভিন্ন টিকাদান কেন্দ্রে এসে, কিন্তু তাদের জন্য বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরও তথ্য পেলে আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ মন্ডি আপনাকে। গাজীপুর মহানগর কাশিমপুরের 1 নং ওয়ার্ডের জিরানি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জিরানি বাজারে মুদি দোকানের প্রথমে আগুনের সূত্রপাত হয়, পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 5 থেকে 7টি দোকানে আনুমানিক প্রায় 60 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরে জিএসসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শরীফ নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত 8:30টায় এই ঘটনা ঘটে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়াও আরও একজন আহত হয়, তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরে 52তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার 3 দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে সাংবাদিক এএসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে ময়মনসিংহের স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাঘাটা বিএনপি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর লোহালিয়ায় বিএনপি নেতাকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের ভাঙার ঘাড়োয়া ইউনিয়নে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোরশেদ আলম। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ভিন্নধর্মী খবর। বিশ্বে এখনও এমন একটি হোটেল রয়েছে যার বয়স 1300 বছরেরও বেশি। আরও অবাক করা তথ্য হচ্ছে হোটেলটি পরিচালনা করে আসছে একই গ্রোথের 56 প্রজন্ম। হ্যাঁ, এমন একটি অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী জাপানের নিশিয়ামা ওনসেন কে উইনকান স্পা হোটেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই হোটেলটি শুধু একটি স্থাপনা নয়, এটি জীবন্ত ইতিহাস। প্রাচীন ঐতিহ্যের সেসব গল্পই থাকছে ঐশী আলমের প্রতিবেদনে।
হোটেল নিশিয়ামা অনসেন কেউনকান জাপানের ইয়েমেনাশি প্রিফেকচারের পাহাড়ে অবস্থিত। হোটেলটি তৈরি হয়েছিল 705 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই স্থাপনাটির বর্তমান বয়স 1311 বছর। ভাবা যায়, যখন গোটা বিশ্ব আধুনিকতার প্রাথমিক রূপ দেখেনি, তখন থেকেই এই হোটেল তার অতিথিদের সেবা দিয়ে আসছে। এই হোটেলটির সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ধারাবাহিকতা। এটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একই পরিবারের 56টি প্রজন্ম এর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ফুজিওয়ারা মাহিতো। জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির কাছেই অবস্থিত এই হোটেলটি বরাবরই অভিজাত এবং সাধারণ মানুষের কাছে প্রিয়। শোনা যায়, জাপানের বহু ঐতিহাসিক সামুরাই যোদ্ধা, এমনকি তোয়াকোগাওয়া ইয়েসু এবং আধুনিক যুগের তারকারাও এখানে রাত্রি যাপন করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে হোটেলের আকার ও কাঠামোতে কিছু পরিবর্তন এলেও এর ইউনিক কাঠামো এবং শান্ত ঠান্ডা আরামদায়ক পরিবেশ ধরে রাখা হয়েছে। এখানকার 37টি রুমেই রয়েছে আধুনিকতার ছোঁয়া, তবে ক্লাসিক জাপানিজ আতিথেয়তা অক্ষুণ্ণ। এই ঐতিহাসিক পরিবেশে এক রাত কাটাতে একজন অতিথিকে সর্বনিম্ন $470 খরচ করতে হয়। 1300 বছরের ইতিহাস, 56 প্রজন্মের উত্তরাধিকার এবং আধুনিকতার নিখুঁত মিশ্রণ নিশিয়ামা অনসেন কেউনকান শুধু বিশ্বের প্রাচীনতম হোটেল নয়, এটি জাপানি সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তার এক জীবন্ত প্রতীক। সত্যি এটি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ গল্প। যে পরিবার এত বছর ধরে একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছে, তাদের নিষ্ঠা সত্যিই প্রশংসার যোগ্য। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, আত্মগোপনে একজন। কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। বন্দর ব্যবহারে খরচ বাড়ছে, প্রভাব পড়বে পণ্যের দামে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, সেনা সদরে ব্রিফিং, ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত 15 সেনা কর্মকর্তা হেফাজতে। প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন আজ। জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে। সমকাল শিরোনাম করেছে, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, 1 বছরে 4 বার আইন সংশোধন। বাড়িঘর ধ্বংসস্তূপ, ধুলায় মিশেছে স্মৃতি। দর্শক, বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, হেফাজতে 15 সেনা কর্মকর্তা, গাজায় একদিনেই ফিরল 50,000 বাসিন্দা। ঐক্যমত্য ছাড়াই জুলাই সনদ শেষ মুহূর্তের চেষ্টায় গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে একমত হতে পারেনি দলগুলো। 17 অক্টোবর সাক্ষ্য গ্রহণ। যুগান্তর শিরোনাম করেছে, আওয়ামী শাসনামলে গুম নির্যাতন, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। সনদের স্বাক্ষর 2 দিন পেছালো, সমঝোতার চেষ্টা 2 ইস্যুতে। চট্টগ্রামে কনসার্টের সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ 2। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, আইসিটি কেস, আর্মি টেক্স 15 অফিসার্স ইনটু কাস্টডি। প্যালেস্টাইন রিটার্ন টু ডেভাস্টেট গাজা সিটি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। কোটার বড় অংশ এখনো খালি। দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এয়ারলাইন্সগুলোতে ধর্ম মন্ত্রণালয়ের তাগিদ। নাব্যতা সংকটে পাটুরিয়া দৌলদিয়া রুটে বন্ধ 5 ফেরিঘাট। ভোগান্তিতে যাত্রীরা, ড্রেসিং করে সচলের প্রতিশ্রুতি বিআইডব্লিউটিসি। টাঙ্গাইলে কাজে আসছে না 2 কোটি টাকার সেতু। সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। এবং দেশে প্রথমবার শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী 5 কোটি শিশু পাবেন বিনামূল্যে টিকা।
এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।